নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। দেখুন, যে দুটো ব্যাপার এই মুহূর্তে আমাদের চোখ রাখতে হবে জিওপলিটিক্সের দিক থেকে। নাম্বার ওয়ান, 5 বছরের জন্য কাতারের গ্যাস পরিষেবা কার্যত বন্ধ, স্তব্ধ 17%। এবং সেকেন্ড, হঠাৎ করে আর একটা নিউজ চলে এলো, ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ থামানোর একটা ইঙ্গিত দেওয়ার কথা, পুরো অফিসিয়াল ওনার যে প্ল্যাটফর্ম সেখান থেকে ঘোষণা পর্যন্ত করে দিচ্ছেন। আবার একই সময় কার্যত কিছুক্ষণ পরই ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে বম্বিংও শুরু হয়ে গেছে। তো মারাত্মক ট্রিমেন্ডাস একটা জটিল পর্যায়ে যুদ্ধ এবার ঢুকে যাচ্ছে। চলুন একে একে পুরো ব্যাপারটাকে আমরা বুঝে নিই। দেখুন, প্রথম ব্যাপার যেটা শুরু করব ভারতের পার্সপেক্টিভ থেকে, ভারতের অবস্থার দিক থেকে। আমরা একটা জিনিস বলছিলাম না যে স্ট্রেট অফ হরমুজ যদি খুলেও যায় কালকে, যেই সমস্ত জায়গায় গ্যাস এবং তেল উৎপাদন হয়, যদি সেই সমস্ত জায়গার ইনফ্রাস্ট্রাকচার ড্যামেজড হয়ে যায়, তাহলে তো উৎপাদনটাই বিঘ্নিত হবে। এবং সেই ইনফ্রাস্ট্রাকচার ঠিক করতে কয়েক সপ্তাহ, এমনকি কয়েক মাস লেগে যেতে পারে। আমরা স্কিল বাংলা চ্যানেলে এতটা অবধি বলেছিলাম, কিন্তু আমরা ভুল বলেছিলাম। কারণ কাতারের এনার্জি মিনিস্টার বলছেন কয়েক মাস নয়, আমাদের 5 বছর লাগবে ঠিক করতে। ইরান সাউথ পার্সে যখন ইসরায়েল অ্যাটাক করে, মনে আছে, তার রিটালিয়েশনে কাতারের নর্থ ডোমে অ্যাটাক করে দিয়েছিল ইরান। সেই অ্যাটাকটার ইম্প্যাক্ট এতটা ভয়ঙ্কর হয়েছে তখন কেউ বুঝতে পারেনি। কি হয়েছে? কাতার বলছে যে কাতারের 17% এলএনজি ক্যাপাসিটি গন, শেষ হয়ে গেছে। কোন কাতারের? যেই কাতার থেকে সারা পৃথিবীতে সব থেকে বেশি ন্যাচারাল গ্যাস এক্সপোর্ট হয়। কোন কাতারের? সেই কাতার যেখান থেকে ভারত নিজস্ব যে গ্যাস, আমরা ন্যাচারাল গ্যাস যে ইম্পোর্ট করি, তার 85% ভারতের আমরা কাতার থেকে ইম্পোর্ট করি। এবার সেই কাতারের 17% ক্যাপাসিটি শেষ হয়ে গেছে এবং এটা ঠিক করতে 5 বছর লাগবে। আপাতত নেক্সট 5 বছর আমরা ধরতে পারি কাতারের এই মুহূর্তে যে অবস্থা, যা ক্যাপাসিটি ছিল তার 83% কাতার প্রডিউস করতে পারবে, 17% প্রডিউস করতেই পারবে না এই মুহূর্তের অবস্থায়। জানি না যখন ভিডিওটা করছি তখন আবার কাতারের ওপর সেকেন্ড, থার্ড, ফোর্থ অ্যাটাক হচ্ছে কিনা। তাহলে এই 83% যেটা এই মুহূর্তে ক্যাপাসিটি আছে সেটাও কমে 80, 75, 70 আরো নামতে থাকবে। এবার ভাবুন, যদি কাতারের এই অবস্থা হয়ে থাকে, তাহলে ওদের যদি ওভারঅল প্রোডাকশনই কমে গিয়ে থাকে, তাহলে নেক্সট 5 বছর যতদিন না ওরা পুরো ঠিক করতে পারছে, তাও আজকের অবস্থা অনুযায়ী যে যে দেশে ওরা গ্যাস পাঠায়, প্রত্যেকটা দেশেই তো তুলনামূলক কম পাঠাতে পারবে। কারণ আগে ও দিনে যদি 100টা সিলিন্ডার গ্যাস ভরতে পারতো, আমি কথার কথা উদাহরণ দিয়ে বলছি, সেই 100টা সিলিন্ডারকে 5টা দেশে পাঠাতো, এখন তো উৎপাদনই করতে পারবে 83টা। তাহলে প্রত্যেকটা দেশের ভাগেই পড়বে কম। এবং লং টার্মে গোটা এশিয়া এবং ইউরোপ এনার্জি ক্রাইসিসে পড়ে যাচ্ছে, যেটা থেকে আমাদের সকলে এক হয়ে বুদ্ধি করে শিফট করে যেতে হবে অন্য এনার্জিতে, যে কথা আমরা কয়েকদিন ধরে এই চ্যানেলে আলোচনা করে আসছি। সেকেন্ড যেটা বুঝতে হবে, ডোনাল্ড ট্রাম্পের যে ট্রুথ সোশ্যাল মিডিয়ায় পোস্ট, এই পোস্টটাকে আমাদের ধরে ধরে কাটাছেড়া করতে হবে। কি বলছেন ডোনাল্ড ট্রাম্প? ডোনাল্ড ট্রাম্প বলছেন, উই আর গেটিং ভেরি ক্লোজ to meeting our objectives as we consider winding down our great military efforts in the Middle East with respect to the terrorist regime of Iran. তাহলে ডোনাল্ড ট্রাম্পের স্পষ্ট ঘোষণা যে আমাদের এই যুদ্ধের পেছনে যে অবজেক্টিভ ছিল, যে এই যুদ্ধে আমরা কি পেতে চাই, কিছু তো পেতে হবে যুদ্ধে, না? যে আমরা এটা অ্যাচিভ করতে চাই এই গোলটাকে। আমেরিকার লোক তো ইরান দখল করে ইরানে বসবাস করতে শুরু করে দেবে না রে বাবা। তো ডোনাল্ড ট্রাম্প বলছে যে আমেরিকার যে অবজেক্টিভ ছিল সেগুলো অলমোস্ট ক্লোজ হয়ে এসছে এবং আমরা এবার ভাবছি আমাদের যে মিলিটারি এফোর্ট চলছে মিডল ইস্টে, সেটাকে ওয়াইন্ডিং ডাউন করব, মানে কমিয়ে আনবো। যুদ্ধ বন্ধের দিকে প্রথম একটা সাদা শান্তির ফ্ল্যাগ অন্তত ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণায় সারা পৃথিবী দেখতে পেল। ডোনাল্ড ট্রাম্প যে 5টা অবজেক্টিভের কথা বলছে, সেই 5টা অবজেক্টিভ কি কি? উনি বলছেন আমেরিকার টার্গেট
completely degrading Iranian missile capability, launches and everything else pertaining to them. তাহলে ইরানের যে মিসাইল ক্যাপাবিলিটি রয়েছে, লঞ্চার রয়েছে, সেগুলোকে পুরো শেষ করে দেওয়া, যেটা অনেকাংশে আমেরিকা করে ফেলেছে। ইভেন যে অ্যান্টিশিপ ক্রুজ মিসাইলগুলো মাটির নিচে ছিল সেগুলো বাংকার বাস্টার বোম মেরে ধ্বংস করে দিয়েছে। যে ইরানকে পঙ্গু করে ছেড়ে দাও, যাতে নেক্সট 50 বছর আবার ওদের লাগে নিজেদের ঠিক করতে, এটাই আমেরিকার উদ্দেশ্য। 1 2 ডেস্ট্রয়িং ইরানস ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল বেস। ইরানের যে ডিফেন্সের ইন্ডাস্ট্রিয়াল বেস ছিল, যেখানে সমস্ত ডিফেন্স জিনিসপত্র ইরান তৈরি করত, সেই বেসটাকেই ধ্বংস করে দাও। আমেরিকা বলছে আমরা অলমোস্ট করে ফেলেছি, আমেরিকা বলছে। 3 এলিমিনেটিং দেয়ার নেভি অ্যান্ড এয়ারফোর্স ইনক্লুডিং অ্যান্টি এয়ারক্রাফট উইপেনারি। অ্যান্টি এয়ারক্রাফট যে সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেম আছে সেগুলোকে, ওদের নেভিকে এবং এয়ারফোর্সকে পুরো শেষ করে দাও, যাতে আরো 50 বছর লেগে যায় তৈরি হতে। 4 নেভার অ্যালাউইং ইরান টু গেট ইভেন ক্লোজ টু নিউক্লিয়ার ক্যাপাবিলিটি অ্যান্ড অলওয়েজ বিং ইন আ পজিশন হোয়ার দ্য ইউএসএ ক্যান কুইকলি অ্যান্ড পাওয়ারফুলি রিয়াক্ট টু সাচ আ সিচুয়েশন শুড ইট টেক প্লেস। যে প্রথমত ইরানকে নিউক্লিয়ার যে অবজেক্টিভ, ইরানের যে নিউক্লিয়ার বোম বানাবো সেইটার কাছেই আসতে দেব না আমরা। আর যদি নিউক্লিয়ার বোম বানানোর দিকে কখনো ইরান চলে যায়, আমেরিকা এমন একটা পজিশনে অল টাইম বসে থাকবে, আমেরিকা বসে থাকবে এমন একটা পজিশন রেখে যেখান থেকে দরকার পড়লেই আবার কুইকলি অ্যান্ড পাওয়ারফুলি অ্যাটাক করতে পারবে ইউএসএ, যদি কোনোদিন দেখা যায় আবার নিউক্লিয়ার বোম বানানোর দিকে ইরান গেছে। আর 5 protecting at the highest level our Middle Eastern allies including Israel, Saudi Arab, Qatar, UAE, Bahrain, Kuwait and others, এবং মিডল ইস্টে আমেরিকার যে অ্যালাইরা রয়েছে তাদেরকে প্রোটেকশন দেওয়া ইরান থেকে। আমেরিকার বক্তব্য এই 5টা টার্গেট আমাদের আছে এবং এই 5টা টার্গেট মিট করার দিকে আমরা খুব ক্লোজলি এগিয়ে যাচ্ছি। এবার আমরা যুদ্ধকে দ্রুত ওয়াইন্ড ডাউন করে দেব। সব থেকে বড় এই মুহূর্তের অ্যানাউন্সমেন্ট আমেরিকার প্রেসিডেন্টের তরফ থেকে, এবং ডিরেক্ট কোনো নিউজ পেপার আমি ফলো করিনি, আমেরিকার প্রেসিডেন্টের ট্রুথ সোশ্যাল মিডিয়া থেকেই আমি এই পোস্টটাকে নিয়ে এসেছি। 3 আপনার কি মনে হচ্ছিল? এই জন্য যুদ্ধ ক্রিকেটের মতো, ক্রিকেটের থেকেও বেশি আনপ্রেডিক্টেবল। কোন ওভারে কে 6টা 6 মেরে দিয়ে খেলা ঘুরিয়ে দেবে বলা মুশকিল। এই মনে হচ্ছিল আপনার যুদ্ধ থেমে গেল। বুঝুন কাণ্ড। আমেরিকা আর ইসরায়েল কি করেছে? ইরানের নাতানজ নিউক্লিয়ার ফ্যাসিলিটি ওটাতে অ্যাটাক করে দিয়েছে। মনে হচ্ছিল থেমে যাবে, কিন্তু হলো কি? এইটা হচ্ছে নাতানজ। এইখানে ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটি আছে, মানে নিউক্লিয়ার রিসার্চ সেন্টার ইরানের, ঠিক আছে? এই জায়গাতে নিউক্লিয়ার সাইট, এটা পুরো এই সিম্বল দেওয়া আছে। ইরানের এই জায়গাতে ইসরায়েল এবং আমেরিকা পুরো অ্যাটাক করে বম্বিং করে দিয়েছে, যাতে ওদের এই নিউক্লিয়ার সাইট ধ্বংস হয়ে যায়। অ্যাকচুয়ালি ডোনাল্ড ট্রাম্পের ওই পোস্টটা আপনি ভালো করে দেখলে খেয়াল করতে পারবেন যে ডোনাল্ড ট্রাম্প বলছিলই এই কথা যে আমরা ভেরি ক্লোজ চলে এসেছি আমাদের অবজেক্টিভের, এবার স্যাট করে 5টা পূরণ করব, বেরিয়ে যাব। নেক্সট, এবার অবস্থা বুঝতে পারছেন, কোন দেশের নিউক্লিয়ার সাইটে অ্যাটাক হচ্ছে, ইরান মেনে নেবে, হার মানবে, আত্মসমর্পণ করবে, কোনো ইঙ্গিতই দিচ্ছে না। কি হচ্ছে পাল্টা? যেটা হচ্ছে, ইসরায়েলের বেন গুরিয়ান এয়ারপোর্ট, সেখানে 5 জন লোককে মেরে দিয়েছে ইরান, এবং এইখানে 3খানা প্রাইভেট প্লেন ড্যামেজ করে দিয়েছে ইরানের মিসাইল। ইসরায়েলের এয়ারপোর্টে ইরানের মিসাইল গিয়ে 3টে প্লেনকে ড্যামেজ করে দিয়েছে, 5 জন মানুষকে মেরে দিয়েছে ইসরায়েলের এয়ারপোর্টে। এই লেভেলে পৌঁছে গেছে এই মুহূর্তে যুদ্ধ, যাকে বলে পিক মোমেন্ট যুদ্ধের। যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে। নেক্সট, ইরান এমন ওই খ্যাপা সারের মতো হয়ে গেছে, ইরাকের যেটা ইন্টেলিজেন্স হেডকোয়ার্টার, সেইখানকার অফিসারদের ড্রোন দিয়ে ইরান মেরে দিয়েছে। ইরান থেকে বসে বসে ড্রোন ছেড়েছে, ইরাকের ইন্টেলিজেন্স হেডকোয়ার্টারে গেছে, ওদের অফিসার যে ছিল তাকে গিয়ে অ্যাটাক করেছে ড্রোন, সে মরে গেছে। এবং এই ইরাকের ইন্টেলিজেন্স হেডকোয়ার্টার আমেরিকার সঙ্গে অ্যালাই হিসেবে কাজ করছে, আমেরিকার সাপোর্টে কাজ করছিল। একদিকে ইসরায়েলে অ্যাটাক করছে এয়ারপোর্টে, একদিকে ইরাকের ইন্টেলিজেন্স হেডকোয়ার্টারে অ্যাটাক করছে ইরান। এবং এহেন অবস্থায় আমরা কোন দিকে তাকিয়ে থাকব? কেবল এবং কেবল আমাদের স্বার্থের দিকে।
আমরা ইরানকে প্রচুর পরিমাণে মেডিকেল এড পাঠাচ্ছি, সেটা আমরা পাঠাতে থাকবো মানবিকতার গ্রাউন্ডে, বাট যুদ্ধে আমরা জড়াবো না। মিলিয়ে নিন একটা কথা, যারা ইতিহাস মনে করতে পারেন, প্রায় 250-300 বছর ধরে ইউকে, ইউনাইটেড কিংডম, গ্রেট ব্রিটেন, লন্ডন, ইংল্যান্ড যাকে আমরা বলি, তারা গোটা পৃথিবীর সুপার পাওয়ার ছিল, তাই না? আমেরিকার ছিল সেই সময়কার। বাট দ্বিতীয় বিশ্বযুদ্ধে তাদের এত পরিমাণ খরচ হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ জিতলো তো ইউকে, বাট তারপর ওদের কোমর ভেঙে গেল। তো এই যুদ্ধেও যারা জড়াচ্ছে না, তাদের এত পরিমাণ খরচ হচ্ছে, এক্সপেন্স হচ্ছে, সেটা ইরানের দিক থেকেই হোক কিংবা সেটা আমেরিকা ইসরায়েলের দিক থেকেই হোক। আমেরিকা ইসরায়েল এই যুদ্ধ তো জিতছে, ইরানে যে পরিমাণ ড্যামেজ হচ্ছে, যে পরিমাণ মানুষ মারা যাচ্ছে, আমেরিকা ইসরায়েলে তার 10 ভাগের 1 ভাগ ক্ষতি হচ্ছে। কিন্তু যে হিউজ এক্সপেন্স হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউকে আর কোনোদিন ঘুরে দাঁড়াতে পারেনি। নতুন সুপার পাওয়ার আমেরিকার উদ্ভব হয়েছিল, যারা বিশ্বযুদ্ধে কিন্তু সহজে এন্ট্রি নেয়নি, একেবারে লাস্টে এন্ট্রি নিয়েছিল নিউক্লিয়ার বম নিয়ে। তো এই যুদ্ধতেও কিন্তু আমেরিকার সেই লেভেলের এক্সপেন্স হচ্ছে, এবং এই যুদ্ধে ভারতের তাই কখনো এন্ট্রি নেওয়া উচিত নয়। ভারত আর চীন একটা ব্যাপারেই পাখির চোখ করে বসে রয়েছে যে ভাই আমেরিকাকে ডাউন হতে দাও, আপনার টাইম আয়েগা। এবং ভারতের তাই লক্ষ্য কেবল এবং কেবল তেল, নিজের এনার্জি সিকিউরিটি। কেন না, একটা অদ্ভুত নতুন সমীকরণ এসছে। ইরানের তেলের ওপর আমেরিকা সারা পৃথিবী জুড়ে সেকেন্ডারি স্যাংশন লাগিয়ে রেখেছিল। এখন এই সেকেন্ডারি স্যাংশন মানে কি? সেকেন্ডারি স্যাংশন মানে যে দেশের ওপর স্যাংশন লাগানো আছে, সেই দেশের সঙ্গে যদি অন্য কোনো দেশ বিজনেস করে, সেই দেশের ওপরও স্যাংশন চলে আসবে। যার ফলে ইন্ডিয়া ইরান থেকে তেল কিনতো না, চীন কিনতো। চীন মানে না আমেরিকার স্যাংশন। আপনারা এখন অনেকে বলবেন আমরা কেন মানি স্যার, আমরা ভয় পেয়ে গেছি, এই তো কদিন তেল আসছে না, সবার তো গ্যাস আসছে না, নাভিশ্বাস উঠে গেছে। আমরা কি প্রিপেয়ার্ড? চীন তো প্রিপেয়ার্ড। আমরা কি নিজস্ব টেকনোলজি, নিজস্ব সোশ্যাল মিডিয়া, নিজস্ব পুরো ইকোসিস্টেম, নিজস্ব চিপ সব বানিয়ে ফেলেছি? ফেলিনি তো। তাহলে আরো 10 বছর ওয়েট করুন, দাঁতে দাঁত চিপে লড়াই করুন, প্রিপেয়ার্ড হন, তারপর আপনার টাইম আয়েগা। তখন ভারতও মানবে না স্যাংশন, কিন্তু এখনো সেই সময়টা আসেনি ভারতের জন্য। আবেগে জিওপলিটিক্স চলে না, রাইট? ক্যালকুলেশনে চলে। তো আমেরিকা কি করেছে, দেখছে সারা পৃথিবীতে গ্যাস আর তেলের এই সংকট, আমেরিকা বলেছে ভাই আমরা ইরানের তেলের ওপর ওয়েভার দিয়ে দিলাম 1 মাসের জন্য, যে এই 1 মাস ইরানের যে সমস্ত জাহাজে তেল বোঝাই হয়ে গেছে, লোড হয়ে গেছে, সেই সমস্ত তেল পৃথিবীর যে কোনো দেশ কিনতে পারে, কারণ সমস্ত দেশই তেলের একটা সংকটে রয়েছে। ইন্ডিয়ার সঙ্গে সঙ্গে দেখেছে অপরচুনিটি, ঢুকে যাও। সঙ্গে সঙ্গে দেখুন, ইন্ডিয়া রিফাইনার্স ইন ইন্ডিয়া এলসওয়্যার ইন এশিয়া লুক টু বাই ইরানিয়ান অয়েল আফটার ইউএস ওয়েভ স্যাংশনস। ইন্ডিয়ার সঙ্গে সঙ্গে অ্যাক্টিভিটি, আমরা কিনবো তেল, আমরা নেব, কেউ নেবে না। কারণ ইন্ডিয়া জানে আমার খালি এনার্জিটা আমাকে সিকিউর করতে হবে, অন্য কিছু নয়। সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ হয়ে গেছেন মোদিজি। পিএম মোদি স্পিক্স টু ইরান প্রেসিডেন্ট, হ্যালো এই তেলের জাহাজগুলো এদিকে এদিকে আমাদের এদিকে পাঠিয়ে দিন, আমাদের লাগবে, টাকা আমরা দিয়ে দিচ্ছি, কোনো চিন্তা নেই। তো প্রত্যেকটা মুহূর্তে ভারতবর্ষের লিডারশিপ অ্যাক্টিভ রয়েছে, যে কোথায় অপরচুনিটি দেখা যাচ্ছে সেটাকে কিভাবে নিজের দেশের পক্ষে কাজে লাগানো যায়, এবং কোথায় চুপচাপ সাইলেন্স বজায় রাখতে হবে দেশের ন্যাশনাল স্বার্থেই। এবং দেখুন, পিএম থেকে আমাদের ফরেন মিনিস্টার থেকে ব্যাক চ্যানেল নেগোসিয়েটর থেকে সঙ্গে সঙ্গে যেহেতু ইরানের সঙ্গে কানেকশন চলছেই, আগে থেকেই চলছিল, ইন্ডিয়াস অয়েল এলপিজি লাইফলাইন 2 more tankers set to cross স্ট্রেট অফ হরমুজ। আরো 2টো ট্যাঙ্কার, ইন্ডিয়ার গ্যাসের ট্যাঙ্কার, রেডি টু সেল থ্রু হরমুজ। আবার 2টো ট্যাঙ্কারকে আমরা সেফ প্যাসেজ করে নিতে পেরেছি ইরানের সঙ্গে কথা বলে, হরমুজ দিয়ে আমরা 2টোকে বের করে নিয়ে চলে আসবো, যাতে আরো কয়েকটা দিন ইন্ডিয়া সার্ভাইভ করে যেতে পারে। প্রত্যেকটা মোমেন্টে গেম চলছে, ক্যালকুলেশন চলছে। আর এহেন অবস্থায় আপনি বলবেন যে স্যার তাহলে ফিউচার কোন দিকে যাচ্ছে? নোবডি নোজ। যুদ্ধ একই আনপ্রেডিক্টেবল ব্যাপার, তার মধ্যে যে যুদ্ধে ডোনাল্ড ট্রাম্প লিড করছে, এ তো টোটাল মানে কখন যে কি করে দেয়, কি বলে, নোবডি
ক্যান প্রেডিক্ট। তো তিনটে সম্ভাবনা এই মুহূর্তে দাঁড়িয়ে তো আমার মনে হচ্ছে। নাম্বার ওয়ান, ডোনাল্ড ট্রাম্প ওই যে একটা পোস্ট করে ইঙ্গিত দিয়ে রেখেছে না যে আমরা ওয়াইন্ডিং ডাউন করব, যে আমরা আমাদের মিলিটারি অ্যাক্টিভিটি কমিয়ে নেব এবার মিডল ইস্টে, মানে ট্যাকো হতে পারে। আবার ট্যাকো মানে ট্রাম্প অলওয়েজ চিকেনস আউট। জিওপলিটিক্সে একটা কথাই আছে, ট্রাম্প সবসময় পাল্টি মারে। আমরা যারা ইন্টারন্যাশনাল রিলেশন দীর্ঘদিন ধরে পড়াশোনা করছি, আমাদের মানে আপনাদের কাছেও এই শব্দটা পরিচিত নিশ্চয়ই। তো টাকো হতে পারে, ট্রাম্প হয়তো সেই ব্যবস্থাটাই করে রাখলো, দেখলো ভাই ইরানে যা যা ভেবেছিলাম অতটা ইজিলি হলো না, যা ড্যামেজ করার করা হয়ে গেছে, আবার গুছিয়ে টুছিয়ে নাও, আবার 1 বছর পর সব প্ল্যান পরিকল্পনা করে কোমর বেঁধে ফাইনাল অ্যাটাকটা করব, রাইট? এটা কিন্তু ইরানের ওপর ফার্স্ট অ্যাটাক নয়, এটা রিসেন্ট সেকেন্ড অ্যাটাক। ফার্স্ট অ্যাটাক মনে করুন 5-6 মাস আগে হয়েছিল, ইস্পাহান আর কয়েকটা জায়গার উপর বম্বিং করে এসেছিল ইসরায়েল এবং আমেরিকা, তাই না? সেটাই লাভ হয়নি বলে সেকেন্ড অ্যাটাকে এই যুদ্ধ চললো। হয়তো আমেরিকা দেখছে ভাই ফেসে যাচ্ছি, এবার বেরোতে হবে, একটু বাতেলা মেরে নাও যে আমাদের অবজেক্টিভ অ্যাচিভ হয়ে গেছে, আমরা গুটিয়ে নিচ্ছি। যদি এটা হয় খুব দ্রুত অনেক কিছু নর্মাল হয়ে যাবে, পুরোপুরি নয় অনেক কিছু। কাতারে যে ঘটনা ঘটেছে 5 বছর লাগবে রিপেয়ার করতে, তো টোটাল তো নর্মাল হবে না, বাট অনেকটা নর্মাল হয়ে যাবে। 2, যেটা হতে পারে ট্রাম্প এবার র্যাপিড এসকালেশন করে দিল যে ভাই এই 5টা অবজেক্টিভ আমাকে এবার নেক্সট 72 থেকে 96 ঘন্টায় অ্যাচিভ করতে হবে, যেখানে পারো বম্বিং করো, যা ইচ্ছা করে দাও, পুরো গুঁড়িয়ে দাও, আর আমার কাছে টাইম নেই। এতদিন যে রয়ে শয়ে খেলছিলাম আর রয়ে শয়ে খেলা যাবে না। এটা হলে লং টার্ম ড্যামেজ যেখানে যেখানে হবে তার ইম্প্যাক্ট তো পড়বে সারা পৃথিবীর ওপর। জানি না ইরানে কোথায় অ্যাটাক করবে আমেরিকা, পাল্টা ইরান আবার কোথায় গিয়ে অ্যাটাক করে দিয়ে আসবে তেল আর গ্যাসের খনিতে, সেটাই আমাদের মেন চিন্তা। আর থার্ড, ইন দ্য ওয়ার্স্ট কেস সিনারিও যেটা হতে পারে, নিউক্লিয়ার উইপন। আমরা যেন ভুলে না যাই যে এটা হচ্ছে সেই আমেরিকা যারা 1945-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানে 2টো শহরের ওপর নিউক্লিয়ার বোম ফেলে দিয়েছিল, পৃথিবীতে প্রথমবারের জন্য, একবারের জন্য, আপাতত শেষবারের জন্য। পৃথিবীর আর অন্য কোনো দেশ এই কাণ্ড করেনি। কাজেই এরা পারে না এমন জিনিস কিন্তু নেই। যখন দেখবে যে আমাদের দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে, এরা যে কোনো কিছু করে দিতে পারে। আর এইটা হলে তারপর যে পৃথিবী কোন দিকে যাবে বুঝতেই পারছেন। এবার ভারতীয় হিসেবে আমাদের কি করা উচিত? আমার প্রত্যেকটা ব্যাচের ক্লাস আর ইউটিউবের ভিডিওতে আমি যেটা আমার দায়িত্ব ভারতীয়দের পার্সপেক্টিভ তুলে ধরা, সেটা আমি সব সময় করে যাই। ভারতীয়দের এই মুহূর্তে একটাই কাজ করার, ডোন্ট গেট প্যানিকড, বি প্রিপেয়ার্ড। প্যানিক নয়, প্রিপারেশন করতে হবে আমাদের। কিসের প্রিপারেশন? এনার্জি সিকিউরিটির। দেখুন, এনার্জি সিকিউরিটির জন্য আমাদের যা যা করতে হবে বুঝে নিন। সরকার কিছু করে দিতে পারবে না একা হাতে, একটা ইকোসিস্টেম হিসেবে কাজ করতে হবে। সরকার কি করবে? আমাদের যত ইলেকট্রিক ওয়্যারের কোম্পানি আছে, ইন্ডাকশন, মাইক্রোওয়েভ, ইন্ডাকশনে বসবে এরকম বাসনপত্র, যেহেতু আবার ইলেকট্রিকে রান্না বান্না হবে, তো ইলেকট্রিক যাতে বেশি উৎপাদন হয় তার জন্য সোলার সিস্টেম, এই সমস্ত কোম্পানিগুলোকে সুবিধা দেওয়া, ভর্তুকি দেওয়া, উৎসাহ দেওয়া, সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া, এটা সরকারের দায়িত্ব। কোম্পানি, আমাদের দেশের যারা শিল্পপতি আছে, তাদের এবার দেশের প্রয়োজনে ঝাঁপিয়ে পড়তে হবে। তাদের দায়িত্ব কি? নিজেদের ফুল এফোর্ট দিয়ে এই যে টাইমটা আমরা পাচ্ছি, এটা আমাদের ট্রানজিশন টাইম, একটা মুহূর্তও নষ্ট করা যাবে না। নিজেদের ফুল এফোর্ট দিয়ে সরকারের সাহায্য নিয়ে প্রোডাকশন হিউজ বাড়িয়ে ফেলতে হবে। সরকার তো ইন্ডাকশন তৈরি করবে না, সরকার তো সোলার প্যানেল তৈরি করবে না, সরকার পলিসি তৈরি করবে, স্কিম তৈরি করবে, এবং হচ্ছেও তাই। দেখুন কি বলছে, ইন্ডাকশন যেটা মাসে 2000টা বিক্রি হতো ভারতে, সেটা দিনে 2 লাখটা বিক্রি হচ্ছে। আগে মাসে 2000টা বিক্রি হতো। ইন্ডাকশন তো আর কেউ রোজ কেনে না, একবার কেনা হয়ে গেল, 5-10 বছর চলবে ভালো করে ইউজ করলে, তো কেনা হয়ে গেল, ওই ফ্যামিলির হয়ে গেল কেনা। এখন দিনে 2 লাখখানা বিক্রি হচ্ছে। এইবার এইটা তৈরি করার জন্য প্রোডাকশনও তো হিউজ বাড়াতে হচ্ছে কোম্পানিগুলোকে। আরে কোম্পানির লাভ হবে পরের কথা, কোম্পানি রাতারাতি এত লোক পাবে কোথায়, এত মেশিন পাবে কোথায়? তো ওভার শিফট, ডাবল শিফট, নাইট ডিউটি, যে করে হোক ছুটি ক্যান্সেল করে
যারা কাজ করছে আজকে তারা দেশের জন্যই কাজ করছে। থার্ড আমরা আমাদের ঠিকঠাকভাবে প্রত্যেক ফ্যামিলিকে একটা করে, যাদের বড় ফ্যামিলি এবং আর্থিক সঙ্গতি আছে দুটো করে ইন্ডাকশন, এবং যাদের আরো একটু সঙ্গতি আছে একটা মাইক্রোওয়েভ কিনে রাখতে হবে। সবার পকেটে টাকা ভর্তি নেই, এটা আমাদের বুঝতে হবে। তো আমাদের আজ থেকে প্রতিজ্ঞা নিতে হবে, যার কাছে এই মুহূর্তে টাকা আছে একটা ইন্ডাকশন, যার কাছে এই মুহূর্তে টাকা নেই সামনের মাসে এপ্রিল মাসে মাইনে পেয়ে একটা ইন্ডাকশন। এপ্রিল মাসে অনেকে যারা চাকরি করেন তাদের জেনারেলি ইনক্রিমেন্ট হয় কিছু, অনেকের, সব কোম্পানি সব সময় হয় তাও না, যে মাইনেটা বাড়বে সেটা দিয়ে বাড়িতে ইন্ডাকশনে ব্যবহার করা যায় এরকম কিছু বাসনপত্র কিনতে হবে। অক্ষয় তৃতীয়া আছে সামনে, যারা ব্যবসা করেন জেনারেলি অনেক জায়গায় আমাদের গ্রাম ঘরে কি হয়, ধার বাকিতে চলে তো দোকান টোকানে, তো অক্ষয় তৃতীয়ায় অনেক টাকা পয়সা ক্লায়েন্টদের থেকে যেগুলো ধার বাকির টাকা সেগুলো উঠে আসে। বাড়িতে ইন্ডাকশন, যদি আপনি একটু বড় ব্যবসায়ী হন মাইক্রোওয়েভ, বাড়িতে ইন্ডাকশনের চলার মতো 10-12টা বাসনপত্র। বিয়ের ডেট আছে মে মাসে, 3 মে বিয়ে আছে, আমি জানি আমার এক বন্ধুর বিয়ে খুব কাছের, 13 মে বিয়ে আছে আমার এক কাজিনের বিয়ে। তো বিয়ের ডেট আছে, বিয়েতে যারা যারা আপনার পকেট বুঝে যেরকম বাজেট আছে গিফট করবেন, ইন্ডাকশন, মাইক্রোওয়েভ। ইন্ডাকশনে বসানোর যে সমস্ত কড়াই বা সুন্দর জিনিসপত্র হয় আপনার বাজেট বুঝে, অবশ্যই সবার পকেটেই সব রকম টাকা আছে তা নয়, বাট আমাদের কাছে টাইম আছে প্রিপারেশনের, ট্রানজিশনের। সরকার, বিজনেসম্যান এবং আমরা সাধারণ মানুষ, যদি আমরা এটা করে ফেলতে পারি না তাহলে ভারতকে রাতারাতি বিপদে পড়তে হবে না। এবং আপনারা একটি কাজ করবেন, যারা স্কিল বাংলা চ্যানেল ফলো করেন এখনই প্লিজ সাবস্ক্রাইবটা করে রাখুন। আমি জেনারেলি বলি না, বাট সেই সমস্ত মানুষদের আমাদের চ্যানেলে আমাকে জুড়তে হবে যারা ছোট্ট ছোট্ট স্টেপে দেশের কাজ করতে চায়। দেশের কাজ করার জন্য রাস্তায় নেমে বিশাল বিপ্লব করতে হবে এমন নয়। অ্যান্ড সেকেন্ড, যাদের সাবস্ক্রাইব করাও আছে প্লিজ ভিডিওটা 5-10 জন করে হোয়াটসঅ্যাপে, আরাত্তাইতে, টেলিগ্রামে শেয়ার করবেন, যাতে আরো 5-10 জন সচেতন হয়। 10 জনকে শেয়ার করলে 2 জনও যদি দেখে, একজনও যদি কারোকে ইন্ডাকশন একটা গিফটও করে, আমাদের আলটিমেটলি পুরো ভারতবর্ষ 2 জন খেতে পাচ্ছে, 2 জন বাড়িতে রান্না হতে পারছে না 2 মাস পর, এটা তো কাঙ্ক্ষিত নয়। যাতে আমরা সবাই ইকুইপড থাকি, যে মোদিজি, জয়শঙ্কর স্যার যা চেষ্টা করার তো গ্যাস নিয়ে করে নিচ্ছে, আমরা আমাদের মতো ইকুইপড আছি, কোনো চিন্তা নেই। নেক্সট আমি আপনাদের সঙ্গেই সেই আনন্দ শেয়ার করে নিতে চাইব। আর একটা আমার অ্যানাউন্সমেন্ট আছে, একটা সেমিনার নিয়ে আপনাদের সকলের জন্য ফ্রি কিছু গিফটের ব্যবস্থা করেছি আমি। তার আগে বলে নিই, স্কিল বাংলা চ্যানেলের যে লক্ষ্য প্রথম দিন থেকে, সেটা আমি কোনোদিন ভুলি না। দিন রাত আমার ব্যাকএন্ডে মিটিং চলে, কাজ চলে, যে বাংলার স্কিলড ইউথ তৈরি করতে হবে। অনেকে বলে স্যার চাকরি নেই দেশে। আমি এটুকু বুঝেছি এতদিন এই ফিল্ডে যুক্ত থেকে, এমপ্লয়মেন্টের অভাব নেই ভারতে, এমপ্লয়েবল ইউথের অভাব আছে। স্কিলড হতে হবে এমপ্লয়েবল হতে গেলে। নেক্সট জেন সেলার বলে আমরা একটা ব্যাচ লঞ্চ করেছিলাম 2-2.5 মাস আগে, হয়তো পুরনোদের মনে থাকবে। ব্যাচটা কমপ্লিট হয়েছে 1 সপ্তাহ আগে। সব থেকে আনন্দের কথা কি জানেন, শায়ক আমাকে এটা মেসেজ করেননি, ওদের ব্যাচে যিনি পড়িয়েছেন রাহুল ঝা স্যার, স্যারকে মেসেজ করেছেন, স্যার আমায় স্ক্রিনশট পাঠালো। হ্যালো স্যার, আই অ্যাম ইউর ওয়ান স্টুডেন্ট অ্যাট নেক্সট জেন সেলার ব্যাচ, আই গট আ জব ইন shadi.com, থ্যাংক ইউ স্যার ফর গাইড মি। স্যার লিখেছেন কনগ্রাচুলেশন চ্যাম্প, shadi.com-এ চাকরি পেয়ে গেছে। বাংলার প্রত্যেকটা ছেলে মেয়েকে স্কিলড করব, চাকরি পাওয়াবো, নিজের পায়ে দাঁড় করাবো। যে প্রতিজ্ঞা নিয়ে নেমেছি, অনেক সমালোচনা আসবে, নেগেটিভ মানুষজন নেগেটিভ কথা বলবে, আমি আমার রাস্তা থেকে সরবো না। প্রত্যেক বাঙালিকে অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে ছাড়বো। প্রত্যেক বাঙালিকে তো বলতে পারবো না, বাট প্রত্যেক ফ্যামিলিকে। আর আমি এটাও কথা দিয়েছিলাম, দেখা হয়তো আপনাদের সঙ্গে দিনে একটা ভিডিওতে, বাট বাকি সারাদিনে আমি তো কাজ তো করেই যাই ব্যাকএন্ডে, যে আমি জেলায় জেলায় আসব আপনাদের সঙ্গে দেখা করতে। আপনারা অনেকে বলেন যে স্যার আপনার সঙ্গে দেখা হবে কি করে। তাই আমাদের প্রথম সেমিনার আমরা করছি এই সোমবার 23 তারিখ মুর্শিদাবাদে, সকাল 10টায় শুরু হবে, 2টোয় শেষ হবে রবীন্দ্র সদনে।
বহরমপুর কোর্ট স্টেশনে নেমে বা বহরমপুর বাস স্ট্যান্ডে নেমে টোটোতে 7 থেকে 10 মিনিট লাগবে ভেন্যুতে পৌঁছে যেতে, রবীন্দ্র সদন। ফ্রি এন্ট্রি, কোনো সিট বুকিং এর দরকার নেই, কোনো এন্ট্রি ফি নেই, 10 টাকাও দিতে হবে না ঢোকার জন্য, ফ্রি। আপনারা যে কেউ আসতে পারেন। আমি তো আপনাদের আহ্বান করব, পুরো মুর্শিদাবাদ জেলা, পুরো মালদা জেলা, বর্ধমান এবং নদিয়া, ওই 4টে জেলার সমস্ত মানুষজন, আপনারা যারা আসতে চান সামনাসামনি কথাবার্তা বলতে, আপনাদের বাড়িতে যদি কোনো ছেলে মেয়ে নাতি নাতনি থাকে যারা সরকারি চাকরির প্রিপারেশন করছে, তোমরা যদি কেউ থাকো যারা সরকারি চাকরির প্রিপারেশন করছো, বা আপনারা যে কেউ জাস্ট দেখা করতে আসবেন, সরকারি চাকরির প্রিপারেশন করেন না, সিনিয়র, তাও আসতে চান, অল এভরিবডি ইজ ওয়েলকাম। ওকে, এই 4টে জেলার সকলে চলে আসুন। এই 4টে জেলাতে আর সেমিনার করব না, কারণ দেখুন প্রত্যেকটা জেলায় করতে পারলে ভালো হতো, কিন্তু আমারও প্রচুর টাইম চলে যাবে। তো আমি পশ্চিমবঙ্গের মোটামুটি 6-7টা পয়েন্টকে বেছে নিয়েছি, যেখানে ওই 3-4টে জেলাকে একসঙ্গে সেমিনারে ডেকে নেব, এবং বড় বড় হল যেখানে আছে। সকাল 10টার মধ্যে চলে আসুন বহরমপুর কোর্ট স্টেশনে নেমে রবীন্দ্র সদন, এই সোমবার 23 তারিখ। এবং যারাই এই সেমিনারে উপস্থিত থাকবেন তাদের সকলের জন্য একটা ফ্রি গিফট থাকবে। ফ্রি গিফট বলতে আমি বলেই দিচ্ছি, এমন একটা কোর্স থাকবে যেটা অ্যাকচুয়ালি মাইন্ড ম্যানেজমেন্ট বলে থাকি আমরা। টোটাল জিনিসপত্র, মানুষের জীবনের সাকসেস ডিপেন্ড করে যদি আপনি আপনার মাইন্ডকে ম্যানেজ করতে পারেন, এবং এই মাইন্ড ম্যানেজমেন্টের ট্রেনিং ভারতবর্ষে খুব কম জায়গায় দেওয়া হয়। মাইন্ড ম্যানেজমেন্ট প্রোগ্রামে আমরা জেনারেলি ফিস দিয়ে এনরোলমেন্টও করাই না। যারা সেমিনারে আসবেন তাদের জন্য এটা ফ্রিতে আমরা দিয়ে দেবো প্রত্যেককে। অনলাইন কোর্স বাড়িতে বসে করে নেবেন, 1 এপ্রিল থেকে শুরু হবে, বাট পাবেন তারাই যারা সেমিনারে উপস্থিত থাকবেন। সেকেন্ড, আড্ডা 24/7 আমাদের যে কোম্পানি, ব্র্যান্ডেড টি শার্ট আমরা ব্যবস্থা রাখছি যাতে সবাইকে দিতে পারি। আর খুব সামান্য অল্প একটু টিফিন, আপনারা খাওয়া দাওয়া করেই আসবেন, আমরা বেশি কিছু আয়োজন করতে পারিনি, তো সামান্য আমাদের তরফ থেকে সামান্য অল্প একটু টিফিনেরও আমরা ব্যবস্থা রাখার চেষ্টা করছি। ঠিক আছে, তো দেখা হচ্ছে মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমানের সকলের সঙ্গে সোমবার সকাল 10টায় বহরমপুরে রবীন্দ্র সদনে। ওকে, দুপুর 2-2:30 অবধি থাকবো, সকলের সঙ্গে কথা হবে, কোনো চিন্তা নেই। জল নিয়ে, ছাতা নিয়ে, ব্যাগ নিয়ে আসবেন দয়া করে। আর লাস্ট আমি একটা কথাই বলতে চাইবো, যে যারাই আপনারা স্টক মার্কেট কোর্সে এনরোল করেছেন, আপনাদের কাছে ইয়োগা কোর্স সম্পূর্ণ ফ্রিতে অ্যাড হয়ে গেছে, কাইন্ডলি দেখে নেবেন। সেকেন্ড, স্টক মার্কেট কোর্সের নোটস আপনাদের কাছে অ্যাড হয়ে গেছে, কাইন্ডলি দেখে নেবেন। থার্ড, আজ রাত 8টায়, এই আমি ভিডিও করছি এখন 7টা 10 বাজে, একটু পরেই রাত 8টায় আমি আড্ডা 24/7 অ্যাপে স্টক মার্কেট কোর্সে লাইভ কিউএনএ সেশন নেব। তো যারাই ফ্রি আছেন একটু চলে আসবেন রাত 8টায়। আর যারা এখনো স্টক মার্কেট কোর্সে ভর্তি হননি, কতক্ষণ অফার থাকবে জানি না। স্কিল বাংলার কোর্সে খুব কম টাইমই স্টুডেন্ট ভর্তি হতে পারে, পরে হাজার টাকা দিয়েও আর ভর্তি হতে পারে না। তো গ্র্যাব দ্য অপরচুনিটি, ভর্তি হয়ে নিন। আমাদের চ্যানেলের, এই স্কিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার পর ভিডিও সেকশনে চলে যান। এই যে ভিডিওটা 37 মিনিট 9 সেকেন্ডের সব থেকে বড় গ্যাস ফিল্ডে আক্রমণ, এই ভিডিওটার লাস্ট 10 মিনিট অংশটা দেখে নিন। কি করে ভর্তি হবেন স্টক মার্কেট কোর্সে পুরো গাইড করে দেওয়া আছে, দেখে নিয়ে ইমিডিয়েট ভর্তি হয়ে নিন। আর যদি কোনো আপনার গাইডেন্স দরকার হয় স্টক মার্কেট কোর্সে ভর্তি হওয়ার আগে, এই নাম্বারে কল করুন, এটা আমার পার্সোনাল টিমের নাম্বার, দিয়ে 1 প্রেস করুন। আর যদি ভর্তি হওয়ার পর কোনো গাইডেন্স দরকার হয় আবার সেম নাম্বারে কল করুন, দিয়ে 2 প্রেস করুন। তো আশা করি কাতারের এনার্জি সংকট নেক্সট 5 বছরের জন্য, ডোনাল্ড ট্রাম্পের ইঙ্গিত, তারপর নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে অ্যাটাক, ইরান কর্তৃক আবার ইসরায়েল এবং ইরাকে অ্যাটাক, ভারতবর্ষ কিভাবে প্যানিক না করে প্রিপারেশন মোডে যেতে পারে সেখানে আপনার অবদান, এবং সেমিনারে আমাদের তরফ থেকে আপনাদের জন্য ছোট্ট গিফটের আয়োজন, আর অফার থাকতে থাকতে স্টক মার্কেট কোর্সে এনরোল করে নেওয়া, এই পুরো ব্যাপারটা আপনাদেরকে বুঝিয়ে দিতে পেরেছি। থ্যাংক ইউ, ভালো থাকবেন সকলে। দেখা হচ্ছে সোমবার সকাল 10টায় মুর্শিদাবাদে।